সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আরজে শারমিন আমার ইউটিউব চ্যানেলে। আজ সোমবার, আজকে রয়েছে এক্স ফাইলসের আরও একটি সত্য ঘটনা। আজকে আমরা শুনব এক উজ্জ্বল নক্ষত্রের পতনের কথা, যে নক্ষত্র হয়তো বেঁচে থাকলে আজ আকাশে সবচেয়ে বেশি জ্বলজ্বল করত। তো যাই হোক, আমরা আজকে যার সত্য কাহিনী শুনতে চাচ্ছি, এক রহস্যময় মৃত্যুর ঘটনা, যে রহস্য আজ পর্যন্ত উদ্ঘাটিত হয়নি। এখনো পর্যন্ত জানা যায়নি এটা কি আসলেই হত্যাকাণ্ড নাকি নিছক দুর্ঘটনা। আসুন তাহলে শুনি আজকের এক্স ফাইলসের সত্য ঘটনার নাম হচ্ছে দিব্যা ভারতীর মৃত্যু রহস্য। দিব্যা ভারতীর কথা আপনাদের সময় সবার মনে আছে, 90 দশকের সবচাইতে আলোচিত বলিউডের ফিল্ম স্টার, যার আকস্মিক মৃত্যু সেই সময় সকলকে স্তব্ধ করে দিয়েছিল, পুরো পৃথিবীকে, পুরো বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে, পুরো উপমহাদেশকে। জীবন শব্দটার সাথে অনিশ্চয়তা শব্দটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। মানুষ জন্মানোর পরই মৃত্যু সবসময় তার সাথেই থাকে। কখন, কোথায়, কিভাবে মৃত্যু এসে জীবনকে গ্রাস করে নেয় তা আমরা কেউ জানি না। কিন্তু মৃত্যু একদিন সব কেড়ে নেবে জেনেও কিছু চলে যাওয়া আমরা কিছুতেই মেনে নিতে পারি না। কিছু মৃত্যু আমাদের হৃদয়ে এমনভাবে দাগ কেটে যায় যে দাগ কখনো মোছে না। পৃথিবীতে মানুষ কতদিন বেঁচে থাকে সেটা খুব মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো সে যে কয়দিন বাঁচে, সে কয়দিন মানুষের কাছে সে কতটুকু প্রিয় হয়ে ওঠে। তেমনই একজন মানুষের কথা আজকে শুনবেন, যার কথা একটু আগে বলেছি এক্স ফাইলসে, আর যার কথা মনে পড়লে আজও বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। তার জন্ম হয়েছিল 1974 সালের 25 ফেব্রুয়ারি মুম্বাইতে। মাত্র 14 বছর বয়সে যিনি নিজের পেশাগত জীবন গড়তে শুরু করেন। পেশা হিসেবে বেছে নেন মডেলিং, কারণ তিনি এমন একজন মানুষ যার দিকে একবার চোখ গেলে আর চোখ ফেরানো যেত না। তার আশেপাশের মানুষেরাও সবসময় তাই বলতেন। পেশাগত জীবন শুরু করার সাথে সাথেই সাফল্য যেন তার দুহাত ভরে দেয়। কিন্তু মাত্র 19 বছর বয়সে সব কিছু ফেলে তাকে পাড়ি জমাতে হয় অনন্তে। কেমন হয়েছিল তার জীবনে, সেটাই বিস্তারিত জানবো আমরা। তিনি আর কেউ নন, একটু আগে আমি একবার বলেছি তার নাম, এক সময়ের তরুণদের স্বপ্নের নায়িকা দিব্যা ভারতী, যার অপরূপ সৌন্দর্য মানুষের মনে এমনভাবে গেঁথে গিয়েছিল যে তিনি ছাড়া সেই সময় আর কেউই ছিল না। খুব কম সময়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান তিনি, কিন্তু ভাগ্য তার সাথে যে পরিহাস করেছে সেই পরিহাসের রহস্য আজও অজানা। দিব্যা ভারতীর পুরো নাম দিব্যা ওম প্রকাশ ভারতী। তার মায়ের নাম মিতা ভারতী। তার বাবা একজন ইন্স্যুরেন্স অফিসার ছিলেন। পরিবারে কুনাল নামে তার একটি ছোট ভাই এবং সৎ বোন পুনম ছিল। দিব্যা ভারতী মুম্বাইয়ের মানকেজি কুপার হাই স্কুলে পড়াশোনা করে এবং পড়াশোনায় সে খুব ভালো না হলেও মোটামুটি ছিল। নবম শ্রেণী পর্যন্ত পড়ার পর মডেলিংয়ে আসার কারণে তার পড়াশোনায় বিঘ্ন ঘটে। 1998 সালে নান্দু তোলানি নামে একজন নির্মাতার চোখে পড়ে দিব্যা ভারতী। তখন দিব্যা নবম শ্রেণীর ছাত্রী। তোলানি তার একটি সিনেমায় দিব্যাকে বলে অভিনয় করার জন্য মোটামুটি জোর করে, কিন্তু তোলানি তার সিনেমা গুনাহ কা দেবতাতে সাইন করলেও পরবর্তীতে সিনেমা থেকে তার অংশটি বাদ দেওয়া হয়, কারণ সেই সময় কীর্তি কুমার নামে আরেকজন চলচ্চিত্র নির্মাতার একটি ভিডিওতে দিব্যাকে দেখে এবং তাকে রাধা কা সাঙ্গাম নামে একটি সিনেমায় গোবিন্দের বিপরীতে সাইন করায়, কারণ সে তার সিনেমার জন্য একটি নতুন মুখ খুঁজছিল। এবং কয়েক সপ্তাহ পর দিব্যার নাচ এবং চরিত্রের অনুশীলন শুরু হয়ে যায়। কয়েক মাস পরই আবার দিব্যাকে বাদ দিয়ে তার জায়গায় জুহি চাওলাকে নেওয়া হয়। যদিও কারণটা পরিষ্কারভাবে জানা যায় না, তবে এমন কথা উঠে আসে যে হিংসাবশত এবং দিব্যার ছেলে মানুষের আচরণের জন্য তাকে রিপ্লেস করা হয়েছিল। একের পর এক এমন ঘটনা ঘটে যাওয়াতে দিব্যা ভারতী কিছুটা মানসিকভাবে ভেঙে পড়েন। যদিও এসবের জন্য সেই সময়ে তার বয়স খুবই কম ছিল, কিন্তু ভাগ্য হয়তো তার জন্য অন্য কিছু লিখেছিল। তার ক্যারিয়ার থেমে গিয়েছিল ঠিকই, তখন ডি রামা নাইডু নামে একজন তেলেগু নির্মাতা তাকে বব্বিলি রাজা নামে একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব দেয়, যে সিনেমার নায়ক ছিল রামা নাইডুর নিজের ছেলে দাগ্গুবাতি ভেঙ্কটেশ। পরপর এতগুলো বিফলতার পর এই সিনেমা নিয়ে দিব্যা ভারতীর মনে তেমন কোনো আশা ছিল না। সিনেমাটির শুটিং হয় অন্ধ্রপ্রদেশে।
সিনেমাটি মুক্তি পায় 1990 সালে এবং দিব্যাকে চমকে দিয়ে সিনেমাটি অসামান্য সফলতা লাভ করে। এমনকি আজ পর্যন্ত বব্বিলি রাজা নামক সিনেমাটাকে তেলুগু সিনেমা ইন্ডাস্ট্রির একটি অন্যতম বিখ্যাত সিনেমা হিসেবে ধরা হয়। সে একই বছর দিব্যাকে আরও একটি তামিল সিনেমায় অভিনয় করতে হয়, যার নাম নীলাপেনে। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন আনন্দ। অবশ্য এই সিনেমাটা খুব একটা সফলতা অর্জন করেনি, তবে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দিব্যা ভারতীকে। একের পর এক তেলুগু সিনেমা করে গেছেন তিনি এবং তেলুগু সিনেমা ইন্ডাস্ট্রিতে তার একটি পরিচয় তৈরি করে ফেলেছিলেন তিনি। সেই সময়কার বক্স অফিস রেটিং অনুসারে দিব্যা ভারতী ছিলেন বিজয় শান্তির পরেই। 1991 সালের দিকে দিব্যা ভারতী একের পর এক সিনেমা করেছে। রাউডি আল্লুডু এবং অ্যাসেম্বলি রাউডির মতো সিনেমাতে তিনি চিরঞ্জীবী এবং মোহন বাবুর বিপরীতে কাজ করেছেন। তার পরের বছরই তিনি শ্রী রাজীব প্রোডাকশনের প্রযোজিত ধর্মা ক্ষেত্রাম নামে এক সিনেমায় কাজ করেন এবং বিখ্যাত তেলুগু অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণার সঙ্গেও তিনি অল্প সময়ের মধ্যে কাজ করেছেন। দিব্যা ভারতী যখন তেলুগু সিনেমা ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছেন, তখনই তিনি বলিউড নির্মাতাদের চোখে পড়েন। বলিউডে তার অভিষেক ঘটে বিশ্বত্তমা নামের সিনেমাতে, যেখানে তিনি সানি দেওলের বিপরীতে অভিনয় করেছেন। এই সিনেমার পরিচালক ছিলেন রাজীব রায়। সিনেমাটি মুক্তি পায় 2 জানুয়ারি 1992 সালে। এই ছবিতে একটি বিখ্যাত গানও আছে, সাত সমন্দর। এই সিনেমায় সেই সময় বক্স অফিস হিট করেছিল এবং দিব্যা ভারতী যেন তার স্বপ্নের চূড়ায় পৌঁছে গিয়েছিল। পৃথিবী যেন তখন শুধু তাকেই দেখছে। বিশেষ করে ওই সিনেমার একটি গান সাত সমন্দর এতটাই জনপ্রিয় হয়েছিল যে দিব্যা ভারতীর ভক্তের সংখ্যা অগণিত হয়ে দাঁড়ায়। আজও এই গানটি জনপ্রিয় এবং এই একই গান সেই সময় দিব্যা ভারতীকে বলিউডের লাইমলাইটে নিয়ে আনে এবং এখন পর্যন্ত গানটির রিমেক হয়েই চলেছে। এত তাড়াতাড়ি এত সফলতা, এতটা জনপ্রিয়তা খুব কম অভিনেত্রীর জীবনে এসেছে। মাত্র 2 বছরের এই ক্যারিয়ার জীবনে অনেকগুলো কাজ করেছেন তিনি। বিশ্বত্তমা হিট হওয়ার পর ঠিক 1 সপ্তাহ পরেই তার আরেকটি সিনেমা লরেন্স ডিসুজার নির্মিত দিল কা কিয়া কসুর মুক্তি পায়। এই সিনেমাটি বক্স অফিস হিট না করলেও দিব্যা ভারতীর অপূর্ব সৌন্দর্যে তার ভক্তরা উপচে পড়ে। কিন্তু সিনেমাটি বক্স অফিস হিট না হওয়াতে দিব্যা ভারতী একটি ইন্টারভিউতে বলেন, আমি নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম, যদিও আমি মুখ থুবড়ে পড়েছি, কিন্তু আমি আবার শুরু করতে চাই। আমি বিশ্বাস করি সফলতা আমার দরজায় আসবেই। এত আত্মবিশ্বাসী একটা মানুষকে কেউ আটকে রাখতে পারে না। 1992 সালে ডেভিড ধাওয়ান নির্মিত সিনেমা শোলা ও শবনম সিনেমাটি মুক্তি পায়। এই সিনেমাটি বক্স অফিসে দারুণ হিট হয়। এমনকি এই সিনেমাটি এত জনপ্রিয় হয় যে এই সিনেমার মাধ্যমেই গোবিন্দা এবং নির্মাতা ডেভিড ধাওয়ান তাদের ক্যারিয়ারের একটি অন্যতম জায়গায় পৌঁছায়। এরপর তিনি বিখ্যাত অভিনেতা শাহরুখ খানের বিপরীতে দিওয়ানা সিনেমাতে অভিনয় করেন এবং তার এই সিনেমাটির জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পান। এই সিনেমাটি 1992 সালের একটি অন্যতম ব্লকবাস্টার হিসেবে স্বীকৃতি পায়। ফিল্মফেয়ারের সাথে সাথে একই সিনেমার জন্য তিনি লাক্স ফেস অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পান। এরপর তিনি আরও কিছু হিন্দি সিনেমাতে কাজ করেন। জান সে প্যারা, গীত, দুশ্মন জামানা, এসব সিনেমার সবগুলোতেই তিনি সফলতা পান। বলওয়ান সিনেমাতে তিনি সুনীল শেট্টির বিপরীতে কাজ করেন। শাহরুখ খানের সাথে দিল আশনা হে নামে আরও একটি সিনেমাতে তিনি কাজ করেন, কিন্তু লো বাজেট সিনেমা হওয়াতে সিনেমাটি বক্স অফিসে খুব একটা হিট করতে পারেনি। তিনি সিদ্ধান্ত নেন বলিউডের সাথে সাথে তেলুগুতেও তিনি প্রতি বছরে অন্তত একটি করে সিনেমা করবেন। সানি দেওল, সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডনের সাথে অভিনীত খত্রিয়া সিনেমাটি 26 মার্চ 1993 সালে মুক্তি পেতে যাচ্ছিল। দিব্যা ভারতী তখনও জানতেন না যে এটিই তার জীবনের শেষ সিনেমা হতে যাচ্ছে। 5 এপ্রিল 1993 সালে আকস্মিক মৃত্যুর কারণে অনেকগুলো সিনেমা অসম্পূর্ণ রেখেই চলে যান এই স্বপ্নের নায়িকা। তার অসম্পূর্ণ রাখা লাডলা এবং সাজিদ নাদিয়াদওয়ালার সিনেমা আন্দোলনের পরবর্তীতে শ্রীদেবী কাজ করেন। এছাড়া মোহরা, খত্রিয়া, বিজয়পথ, দিলওয়ালে সিনেমাগুলোতে তিনি অসম্পূর্ণ কাজ রেখে চলে যান। আজ তিনি থাকলে এই সিনেমাগুলোতে তার অসম্ভব সুন্দর সেই চাহনি, সেই হাসি দেখতে পেতাম আমরা। তার মৃত্যুর পর তার 3টি সিনেমা রিলিজ পায়, যার মধ্যে ছিল রাং আর শতরঞ্জ। এই সিনেমাগুলোতে তিনি প্রায় 80% কাজ করে গিয়েছিলেন এবং স্ক্রিনিং তিনি নিজেই করে গিয়েছিলেন। বলিউডে আসার পর মাত্র
এক বছরে 10টি সিনেমা করেন তিনি এবং সব মিলিয়ে মোট 14টি সিনেমা করেন বলিউডে। সাফল্যের চূড়ায় বসে কখনো কি তিনি ভেবেছিলেন কি আছে তার নিয়তিতে? আসলে কি ছিল তার নিয়তিতে? খুন, আত্মহত্যা নাকি অন্য কিছু, যা আজ পর্যন্ত একটি রহস্যই রয়ে গেছে, যে রহস্যের সমাধান আজও হয়নি। কি হয়েছিল তার জীবনে সেটাই জানবো এখন। দিব্যা ভারতী যখন সিনেমার ইন্ডাস্ট্রিতে আসেন তখন অনেকেই তাকে শ্রীদেবীর কপি বলতো। অনেকেই বলতো তার চেহারার সাথে শ্রীদেবীর চেহারার অনেকটাই মিলত এবং সেই সময় শ্রীদেবী ইন্ডাস্ট্রিতে সাফল্যের চূড়ান্তে ছিলেন। শ্রীদেবীর জনপ্রিয়তা যখন শিখরে, ঠিক তখনই দিব্যা ভারতী ইন্ডাস্ট্রিতে আসেন। ইন্ডাস্ট্রিতে এসে 2 বছরে তিনি 14টি হিন্দি সিনেমা এবং 6টি সাউথ ইন্ডিয়ান সিনেমা করেন। 20টি ফিল্মের সফর তিনি করেন মাত্র 3 বছরের ক্যারিয়ারে। তিনি যখন গোবিন্দের সাথে 16 ও শবনম সিনেমাটিতে অভিনয় করেছিলেন তখন তার পরিচয় হয় সেই সিনেমার প্রডিউসার সাজিদ নাদিয়াদওয়ালার সাথে। সিনেমার শুটিং চলাকালে একদিন সাজিদ নাদিয়াদওয়ালা সিনেমার সেটে আসেন গোবিন্দার সাথে দেখা করতে। গোবিন্দা তার সাথে দিব্যা ভারতীর পরিচয় করিয়ে দেন। পরিচয়ের কিছুদিনের পরই তাদের এই পরিচয় প্রণয়ের রূপ নেয়। কিছুদিনের পরিচয়ে প্রেম এবং প্রেমের অল্প কয়েকদিনের মধ্যেই দিব্যা ভারতী তাকে বিয়ে করার প্রস্তাব দেন। কিন্তু সাজিদ নাদিয়াদওয়ালা আগে থেকেই বিবাহিত ছিলেন। তারপরেও সে 1992 সালের শেষের দিকে দিব্যা ভারতীকে বিয়ে করেন। দিব্যা ভারতীকে সে ইসলামী রীতি অনুসারে বিয়ে করেন, কারণ সাজিদ নাদিয়াদওয়ালা ইসলাম ধর্মাবলম্বী ছিলেন। ভালোবাসায় বিভোর দিব্যা ভারতী তখন সেটাই মেনে নেন এবং ইসলামী রীতি অনুসারে সাজিদ নাদিয়াদওয়ালাকে বিয়ে করেন। দিব্যা ভারতী নাম পরিবর্তন করে তার নাম রাখেন সানা নাদিয়াদওয়ালা। কিন্তু তাদের বিয়ের এই ঘটনাটির শুরুতে সবার কাছ থেকে লুকিয়ে রাখা হয়, কারণ হিসাবে সাজিদ নাদিয়াদওয়ালা বলেন বিয়ের খবরটি প্রকাশ হলে দিব্যা ভারতীর ক্যারিয়ারে তার প্রভাব ফেলত। যেহেতু দিব্যা ভারতীর বয়স সেই সময় খুবই কম ছিল, মাত্র 19 বছর, ক্যারিয়ার মাত্র শুরু হয়েছিল, অনেকগুলো সিনেমা রিলিজ হতে যাচ্ছিল, অনেকগুলো সিনেমা শুটিংও চলছিল। তার সেই সময় বিয়ের খবরটা প্রকাশ পেলে তার ক্যারিয়ারের প্রভাব ফেলত এবং সে কারণেই সেই সময়ে বিষয়টাকে লুকিয়ে রাখা হয়েছিল। বিয়ের পরপরই অর্থাৎ 1993 সালের শুরুর দিকে সাজিদ নাদিয়াদওয়ালা দিব্যা ভারতীকে একটা ফ্ল্যাট কিনে দেন। সেই ফ্ল্যাটে দিব্যা ভারতী একাই থাকতেন। মাঝে মাঝে তার ভাই কুনাল সেখানে আসতেন এবং দিব্যার বাবা মা আলাদা থাকতেন। এই ফ্ল্যাটটি মূলত ছিল আরেকজনের, সেটি সাজিদ নাদিয়াদওয়ালা কিংবা দিব্যা ভারতী কারোর নামেই ছিল না। যে অ্যাপার্টমেন্টে সেই ফ্ল্যাটটি ছিল সেই অ্যাপার্টমেন্টের নাম ছিল তুলসী অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টের 5ম তলায় থাকতেন দিব্যা ভারতী, যে অ্যাপার্টমেন্টটি ইতিহাসে আজও অভিশপ্ত হয়ে আছে। 3 বেডরুমওয়ালা এই অ্যাপার্টমেন্টটি ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। 5 এপ্রিল 1993 সকালে হায়দ্রাবাদে তার সিনেমার শুটিং চলছিল। শুটিং শেষ করে দুপুরের পর তিনি মুম্বাই ফেরেন। মুম্বাইতে ফিরে তিনি সোজা নিজের ফ্ল্যাটে চলে যান, যেটা ছিল তুলসী অ্যাপার্টমেন্টের 5ম তলায়। শুটিং চলাকালে তিনি পায়ের আঙুলে ছোট একটা আঘাতও পান। সেই পায়ের আঙুলে ব্যান্ডেজ লাগানো ছিল। সেদিন তার আরও একটি ঘটনা ঘটেছিল, যেটাকে ঠিক ভাগ্য বলবো নাকি রহস্য বলবো নাকি অলৌকিক কোনো ঘটনা বলবো তা জানা নেই। যেহেতু তুলসী অ্যাপার্টমেন্টের 5ম তলার সেই ফ্ল্যাটটি দিব্যা ভারতীর নিজের নামে ছিল না এবং সেই সময় সাফল্যের চূড়ায় থাকায় আর্থিকভাবে বেশ সচ্ছল হয়ে উঠেছিলেন, তাই তিনি ঠিক সেই দিনই অর্থাৎ 1993 সালের 5 এপ্রিলই নিজের জন্য মুম্বাইতে যান এবং নিজের নামে তিনি মুম্বাইতে 4 বেডরুমের আরও একটি নতুন ফ্ল্যাট কিনেন। সে খুব খুশি ছিলেন এবং সে তার ভাইকে বাড়িতে ডেকে আনেন, তাকে নতুন ফ্ল্যাটের কথা বলেন। তিনি তার বাবা মায়ের কাছে ফোন করেও সে খবর জানান। নিজের ফ্ল্যাটটি কিনতে পেরে তার যেন আনন্দের কোনো সীমা ছিল না। সে নিজে কখনো ভাবেনি যে মুম্বাইতে কোনোদিন তার নিজের 4 বেডরুমের একটি ফ্ল্যাট থাকবে। তার খুশির আন্দাজ করাই যাচ্ছে। এর ঠিক পরের দিন অর্থাৎ 6 এপ্রিল শুটিংয়ের জন্য তার মুম্বাইয়ের বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু তার পায়ে একটি আঘাত ছিল এবং একই সাথে নতুন ফ্ল্যাট কেনার একটি আনন্দও ছিল, তাই সব মিলিয়ে সেদিন তিনি শুটিংয়ে যাননি বা যেতে চাননি। তিনি শুটিং একদিন পিছিয়ে দিতে বলেন। তিনি সেই সিনেমার প্রডিউসারকে বলেন শুটিংটি 6 এপ্রিলের বদলে 7 এপ্রিল করতে। প্রডিউসার তাতে রাজিও হয়ে যায়। শুটিং ক্যান্সেল করে 5 এপ্রিল দিব্যা ভারতী তুলসী অ্যাপার্টমেন্টে নিজের ফ্ল্যাটেই ছিলেন। দিব্যা ভারতীর নিতালুল্লাহ নামে একজন বন্ধু ছিলেন, যিনি
ফ্যাশন ডিজাইনিং নিয়ে কাজ করতেন এবং সিনেমার জন্য কস্টিউম তৈরি করতেন। দিবা ভারতীর বেশিরভাগ সিনেমাতেই নিতালুল্লার কস্টিউম ডিজাইন করা কাপড় পরতেন। প্রফেশনাল এই সম্পর্কের সাথে সাথে নিতালুল্লাহ তার ভালো বন্ধু হয়ে গিয়েছিল। সেদিন অর্থাৎ 5ই এপ্রিল নিতালুল্লাহ দিব্যা ভারতীকে ফোন করেন তার সামনের কিছু সিনেমা তার ক্যারেক্টার অনুযায়ী কস্টিউমের ব্যাপারে কথা বলতে। নিতালুল্লাহর স্বামী ছিলেন শ্যামলুল্লাহ, তিনি পেশায় একজন ডাক্তার। নিতালুল্লাহ ফোন করার পর দিব্যা ভারতী শ্যামলুল্লাহকে সাথে নিয়ে তার তুলসী অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে আসতে বলেন। রাত 9টা নাগাদ নিতালুল্লাহ তার স্বামী শ্যামলুল্লাহকে তুলসী অ্যাপার্টমেন্টের 5 তলার সেই ফ্ল্যাটে নিয়ে আসেন। দিব্যা ভারতী নিতালুল্লাহ এবং শ্যামলুল্লাহকে তুলসী অ্যাপার্টমেন্টের সেই ফ্ল্যাটের ড্রয়িং রুমে নিয়ে বসেন। তারা 3 জন ছাড়া ওই ফ্ল্যাটে আরও একজনের উপস্থিতি ছিল, আর সে হলো দিব্যা ভারতীর কাজের লোক। এই কাজের লোকটি দিব্যা ভারতীর সাথে সে ছোটবেলা থেকেই ছিলেন। দিব্যা ভারতী যখন যেখানে যেতেন তিনি তার সাথেই যেতেন। নিজের মেয়ের মতন দিব্যা ভারতীর দেখাশোনা করতেন এবং তিনি অত্যন্ত বিশ্বস্তও ছিলেন। তারা 3 জন ড্রয়িং রুমে বসে তার সিনেমার ব্যবসা বাণিজ্যের এসব বিষয় নিয়ে কথাবার্তা বলতে থাকেন এবং সেই সময় তারা মদ্যপান করছিলেন। তারা কথা বলছিলেন এবং কথার ফাঁকে ফাঁকে দিব্যা ভারতী তার কাজের লোককে বলছিলেন নাস্তা দিয়ে যেতে। কাজের লোক রান্নাঘর থেকে বারবার এসে নাস্তা দিয়ে যাচ্ছিল। সবকিছু খুব স্বাভাবিকভাবে চলছিল। ফ্ল্যাটে 4 জন মানুষ, কিন্তু কেউ তখনও আন্দাজও করতে পারেনি অল্প কিছুক্ষণের মধ্যেই কি হতে চলেছে ওই ফ্ল্যাটে। ঘড়ির কাঁটায় তখন রাত 11টা। ততক্ষণে অনেক বেশি মদ্যপান করে ফেলেছিলেন তারা, বিশেষ করে দিব্যা ভারতী। কথা বলতে বলতে তিনি উঠে হঠাৎ রান্নাঘরের পাশে যান। তুলসী অ্যাপার্টমেন্টের ওই পুরো ফ্ল্যাটে মাত্র একটা জানালা ছিল, যে জানালাটার কোনো গ্রিল ছিল না। মুম্বাইয়ের প্রায় সব ফ্ল্যাটেই জানালাগুলোতে গ্রিল থাকে এবং থাই গ্লাস থাকে, কিন্তু তুলসী অ্যাপার্টমেন্টের 5ম তলার এই ফ্ল্যাটের এই জানালায় গ্রিল ছিল না। সেই ফ্ল্যাটটি তাকে দিয়েছিল তার স্বামী সাজিদ নাদিয়াদওয়ালা। সেই জানালাটি প্রায় 12 ইঞ্চি চওড়া ছিল। দিব্যা ভারতী সেই জানালার কাছে যান, জানালার কাঁচ খোলেন এবং বাইরের দিকে পিঠ করে সে জানালার উপর বসেন এবং তার মুখ ছিল ভেতরের দিকে। এবং পরবর্তীতে পুলিশ যা জানায় তা হলো এভাবে বসার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি তুলসী অ্যাপার্টমেন্টের 5ম তলার সেই জানালা থেকে নিচে পড়ে যান। এখন প্রশ্ন জাগে যে কেন গল্প করতে করতে হঠাৎ তিনি উঠে গিয়ে রান্নাঘরের খোলা জানালায় বসবেন। তুলসী অ্যাপার্টমেন্টের 5ম তলার সেই জানালা যেখান থেকে দিব্যা ভারতী পড়ে যান, সেই জানালার নিচে পার্কিংয়ের জায়গা ছিল এবং সেই জায়গায় প্রতিদিন 24 ঘন্টায় কোনো না কোনো গাড়ি পার্ক করা থাকতো। কিন্তু যেদিন দিব্যা ভারতী পড়ে যান সেদিন আশ্চর্যজনকভাবে সেখানে কোনো গাড়িই ছিল না। কংক্রিটের মেঝেতে পড়ে রক্তে মাখামাখি হয়ে যায় সে অদ্ভুত সুন্দরী, যার চোখ ছিল মায়াবী এবং যার হাসি ছিল অপূর্ব। দিব্যা ভারতী ড্রয়িং রুমে বসে নিতালুল্লাহ এবং তার স্বামী শ্যামলুল্লাহকে রেখে রান্নাঘরের পাশে সেই জানালাটায় গিয়ে বসা এবং সেখান থেকে পড়ে যাওয়া এই পুরো ঘটনাটি ঘটে মাত্র 3 মিনিটে। মাত্র 3 মিনিটের ব্যবধানে সেই সময়কার স্বপ্নের নায়িকা একটা উদীয়মান সম্ভাবনা, একটা তাজা প্রাণ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে দাপাদাপি করতে থাকে। দিব্যা ভারতী পড়ে যাওয়ার সাথে সাথে সবার প্রথমে তার কাজের লোক চিৎকার দিয়ে ওঠে। যেহেতু জানালাটা ছিল রান্নাঘরের পাশেই এবং কাজের লোক রান্নাঘরে ছিল, অতএব সেই প্রথমে দেখে এবং চিৎকার দেয়। দিব্যা ভারতী ড্রয়িং রুম থেকে উঠে আসার পর নিতালুল্লাহ আর শ্যামলুল্লাহ ড্রয়িং রুমে বসেই টিভি দেখছিলেন। যেহেতু এর মাঝে দিব্যা ভারতী আরও 2-1 বার উঠে ওয়াশরুমে আর কিচেনে গিয়েছিল, তাই তারা ভেবেছে হয়তো কোনো কাজে গেছে। আশেপাশের ফ্ল্যাটের সবাই নিচে নেমে আসে এবং দ্রুত গাড়িতে তুলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়িতে ওঠা পর্যন্ত তার শ্বাস চলছিল। জীবন থেকে হয়তো এত তাড়াতাড়ি বিদায় নিতে চাননি তিনি। তার মাথা থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। হাসপাতালে যাওয়ার সাথে সাথেই ডাক্তাররা তাকে দেখে মৃত ঘোষণা করে। আজীবনের জন্য নিভে যায় দিব্যা ভারতীর প্রাণ, কোটি কোটি ভক্তদের স্বপ্নের নায়িকার প্রাণ। মিডিয়াতে আগুনের মতো ছড়িয়ে যায় তার এই মৃত্যুর খবর। কেউ যেন নিজের কানকে বিশ্বাসই করাতে পারছিল না। সবকিছু যেন নিস্তব্ধ হয়ে যায়। সেই সময় সবাই উদ্বিগ্ন হয়ে ওঠে জানার জন্য যে কি হয়েছিল সেদিন তুলসী অ্যাপার্টমেন্টের 5ম তলা সেই ফ্ল্যাটে। ইনভেস্টিগেশন অফিসার যাদব এই কেসের ইনভেস্টিগেশন করেন। তিনি এই বাড়ির ওই সময় উপস্থিত 3 জনের বয়ান নেন এবং তারা 3 জন
একই রকম বয়ান দেন। মেডিকেল রিপোর্টে বলা হয়েছিল তার মৃত্যু একটি আনন্যাচারাল ডেথ। আনন্যাচারাল ডেথ টার্মটি নিয়ে সেই সময় খুব উথাল পাথাল হয়, কারণ এই শব্দটির অনেকগুলো অর্থ হতে পারে। অ্যাক্সিডেন্ট, সুইসাইড কিংবা মার্ডার, অনেক কিছুই হতে পারে। কিন্তু সেই সময় পরিষ্কার কিছুই জানা যায়নি। এবং শুধু সেই সময় নয়, এত বছর পর, এতগুলো বছর পার হয়ে গেছে, আজও পর্যন্ত দিব্যভারতীর মৃত্যু একটি রহস্যই রয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকে এক্স ফাইলসের ঘটনা, দিব্যভারতীর মৃত্যু রহস্য, যা এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন। খুবই মর্মান্তিক। এবং ওই সময়ে যারা দিব্যভারতীর অল্প সময় প্রচুর ভক্ত হয়েছিল, যারা নাকি একদম শ্যাটার ছিলেন এবং বহুদিন একটা স্তব্ধ, একটা একটা খুবই একটা স্তব্ধতা, একটা গুমোট পরিবেশ, গুমোট পরিস্থিতি তৈরি হয়েছিল মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এবং এটা নিয়ে অনেক ঘটনা, অনেক কেস, অনেক কিছু চলেছিল, অনেক মামলা টামলাও হয়েছিল, কিন্তু আলটিমেটলি কাউকেই ধরা যায়নি। এবং আসলেই সে খুন হয়েছিল কি না, কয়েকবার শোনা গেছিল যে তাকে মার্ডার করা হয়েছে, বাইরে থেকে লোক এসে তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল। কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং প্রমাণের অভাবে কেসটি বন্ধ হয়ে যায়। কিন্তু কেসটি বন্ধ হয়ে গেল, আজও পর্যন্ত মানুষের মনে রহস্য দানা বেঁধে আছে। এমনকি এমনও হতে পারে হয়তো এত বছর পরে হঠাৎ করে আমরা একদিন জানবো যে এই রহস্যের জট খুলে গেছে। তো সবাই খুব ভালো থাকবেন। আবারও আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে কুয়াশা নিয়ে হাজির হচ্ছি। সে পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, আর যে শারমিনের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ইউটিউবে যখনই যেই মাত্র কোনো কিছু আপলোড করা হয় সেটা নোটিফিকেশনস আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। সবাইকে শুভরাত্রি জানিয়ে, শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন।